ওটা বলছিলাম যে বিশ্বভুবন মাঝে তাহার, অর্থাৎ মা এমন একটি শব্দ যে বিশ্বভুবনে এই শব্দের বা মায়ের কোনো তুলনা হয় না। আমি একদমই কথা বাড়াতে চাইব না। এক ধরনের কৃতজ্ঞতা, শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা থেকে আমাদের আজকের এই আয়োজন। আমরা একটু অন্যভাবে আজকের আয়োজনটি সাজিয়েছি, বিশেষ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতি রাষ্ট্র সৃষ্টিতে কত মায়ের আত্মত্যাগ, সেই মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি তার মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে নানাভাবে বলেছিলেন যে তার মা সবসময়ই প্রার্থনা করতেন যে সকল মুক্তিযোদ্ধারা, সকল মায়েরা যেন ভালো থাকে। আমরা অনেক যত্ন করে তার এই অভিব্যক্তিটি আমাদের আর্কাইভে সংরক্ষণ করেছি, সংরক্ষণ করব। আমরা সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মায়ের যে দুর্লভ স্মৃতিচারণ, সেটা একটু আজকে শোনাতে চাইব। এখানে আব্বার একটা লেখা অসমাপ্ত আত্মজীবনীতে তিনি এক জায়গায় লিখেছেন, আমি একটু কোট করে শোনাই আপনাদের। তিনি লিখেছেন, কোড, আব্বা মা ভাই বোনদের কাছ থেকে বিদায় নিয়ে রেনুর ঘরে এলাম বিদায় নিতে। দেখি কিছু টাকা হাতে করে দাঁড়িয়ে আছে। অমঙ্গল হবে মনে করে অশ্রু জল অনেক কষ্টে বন্ধ রেখেছে। তবে এবারে একটু অনুযোগের স্বরে বলে, একবার কলকাতা গেলে আর আসতে চাও না, এবার কলেজ ছুটি হলে বাড়ি এসো। এর থেকে আর বেশি কিছু কিন্তু তার অনুযোগ অভিযোগ কোনোদিন শুনিনি। অথচ সেই যে টাকাটা তিনি পেতেন সব সময় এ টাকা আমার আব্বার হাতেই তুলে দিতেন। সেখানেও আব্বা লিখেছেন, আমি কোট করছি, যে আব্বা আম্মা ছাড়াও সবসময় রেনু আমাকে কিছু টাকা পয়সা দিয়েছে। রেনু যা কিছু জোগাড় করতো বাড়ি গেলে এবং দরকার হলেই আমাকে দিত, কোনোদিন আপত্তি করেনি। নিজে মোটেই খরচ করতো না, গ্রামের বাড়িতে থাকতো, আমার জন্য সব রাখতো। আনকোট। এইভাবে তিনি আমার বাবার পাশে থেকে তাকে সব রকম সহযোগিতা দিয়েছেন। অর্থাৎ এই যে আমার বাবার সাফল্যটা আপনারা দেখেন, সেই ছাত্র জীবন থেকে মা পাশে থাকাতে তার জীবন কিন্তু সাফল্য সিঁড়ি বেয়ে ওঠার সময়। শুধু ছাত্র জীবন থেকে না, রাজনীতির জীবনেও তিনি সব সময় আমার বাবার পাশে। তিনি বলতেন, রাজনীতি করো আমার আপত্তি নেই, কিন্তু পড়াশোনা করো। এই সংগ্রামের পিছনে বাংলাদেশের স্বাধীনতা, এটাই ছিল আমার আব্বার মূল লক্ষ্য। এটা পৃথিবীর আর কেউ না জানুক, আমার মা কিন্তু জানতেন। যেমনটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর এই দুর্লভ স্মৃতিচারণটি আমরা সংরক্ষণ করে আসছি এবং সংরক্ষণ করে রেখেছি। এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। আজকে বিশ্ব মা দিবসের শ্রদ্ধাঞ্জলিতে আমরা আরেকটু সেই ভাষণ থেকে শুনে আসতে চাইব। আমার মার অদ্ভুত স্মরণশক্তি ছিল। তিনি কিন্তু সবসময় যে কথা একবার শুনতেন বা জানতেন, আমরা মাকে ঠাট্টা করে বলতাম যে তুমি তো জীবন্ত টেপ রেকর্ডার। জেলখানায় যে আব্বার কাছে সেই কথাগুলি বলে আসতেন এবং আব্বা যে নির্দেশটা দিতেন সেটা এসে আমাদের নেতা কর্মীদের কাছে পৌঁছে দিতেন। এবং সবসময় আমাদের বাসায় গোয়েন্দা নজরদারি থাকতো। এই গোয়েন্দাদের নজর এড়িয়ে আমার মা বিভিন্ন জায়গায় যেয়ে নেতাদের সাথে কথা বলতেন এবং নির্দেশনাগুলি দিতেন। 7ই জুনের হরতাল, আমি বলবো সম্পূর্ণ আমার মা এই হরতালটা সফল করেছিলেন। তিনি জানতেন আন্দোলন কিভাবে করতে হয় এবং সংগঠনকে এক রাখা। আমাদের বাসায় মিটিং হতো, ওয়ার্কিং কমিটির মিটিং, 6 দফা না 8 দফা, সেটা নিয়ে তুমুল বিতর্ক। আমার মা রান্না বান্না করে সব খাওয়াতেন সবাইকে। তখন এত টাকা পয়সাও ছিল না, এত ডেকোরেটরও ছিল না, নিজের হাতেই সব করতে হতো। কিন্তু সেখানেও তিনি ওইভাবে দৃঢ়ভাবে যে 6 দফাই থাকতে হবে। সমস্ত নেতা কর্মীদের একটাই মানে ছিল যে 6 দফার একটা দাড়ি কমা সেমিকোলন বদলাবে না। সেখান থেকে যখন এরা সফল হলো না, এরপরে আসলে আইয়ুব খান আলোচনা করবে প্যারোলে মুক্তি। আব্বাকে প্যারোলে নিয়ে যাবে মুক্তি দিয়ে আলোচনা করতে। আমার মা সেখানেও বুঝে না, প্যারোলে না, আইয়ুব খান মামলা প্রত্যাহার করবে, সকলকে ছেড়ে দেবে, তারপরে উনি যাবেন, মুক্ত মানুষ হিসেবে যাবে। এবং মা জানতেন যেরকম একটা ষড়যন্ত্র হচ্ছে, আব্বাকে আগেই সতর্ক করেছিলেন। যখন আব্বা প্যারোলে গেলেন না, আমাদের নেতারা আমাদের বাড়িতে এসে আমার মাকে ছেঁকে ধরলেন, শুধু বললেন
আপনি এটা কি করলেন? আপনি জানেন যে ওনাকে মেরে ফেলে দেবে, আপনি বিধবা হবেন। মা খালি বলেছিলেন যে আরও তো আসামিরা আছে, তাদেরও তো স্ত্রী আছে, তারাও তো বিধবা হবে, তা আমি একা সধবা থাকার চেষ্টা করব তাদেরকে বাদ দিয়ে? আপনারা একটু চিন্তা করেন যে কত দৃঢ় মনোবল ছিল আমার মায়ের। 25শে মার্চের কালো রাত্রে যখন গণহত্যা শুরু হলো, আমাদের আব্বাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। এরপর পরের দিন আবার বাড়ি আক্রমণ। যাক, আমাদের পাশের বাড়ি থেকে মাকে ডক্টর সামাদ সাহেব তার ছেলে এসে মাকে সেই বাড়িতে আশ্রয় দিল। এরপর এই বাড়ি ও বাড়ি করতে করতে মাও একদিন বন্দী হয়ে গেলেন। মাকে বন্দি করে 18 নম্বর, এখন 9-এর এ, বাড়ি নাম্বার 26, একতলা একটি বাড়ি, 2টো কামরা, সেই বাড়িতে নিয়ে আমাদের রাখলো। সেখানে কোনো ফার্নিচারও ছিল না, খাবার দাবারের কোনো ঠিক ছিল না, কোনো পর্দাও ছিল না। সেই ধুলাবালি, ওর মধ্যে আমাদেরকে একটা মাত্র কম্বল দিয়েছিল আর্মি থেকে। কয়েকটি মাস ওইভাবেই কাটলো। তারপর তো বিজয় অর্জন করলাম আমরা। 16ই ডিসেম্বর পাকিস্তানিরা সারেন্ডার করেছিল মিত্র বাহিনীর হাতে। আমরা কিন্তু তখনও বন্দী। 17ই ডিসেম্বর আমরা মুক্তি পাই। মুক্তি পাওয়ার সাথে সাথে আমার মা সবার আগে ওই পাকিস্তানি ফ্ল্যাগটা ছাদের থেকে নামিয়ে এনে পা দিয়ে দুমড়ে মুচড়ে আগুন দিয়ে পোড়ায়। তখন হাজার হাজার মানুষও ছুটে এসেছে এবং সব ওখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়। আজকে আমাদের এই স্বাধীনতা সব অর্জনের পিছনে যে আমার মায়ের যে অবদান, সাধারণ 8-5টা মানুষের মতো যদি আমার মা আমার আব্বার কাছে আজকে গয়না দাও, কালকে শাড়ি দাও, কালকে এই ফার্নিচার দাও, ওই বাড়ি করো, এটা করো, সেটা করো, যদি এই আবদার করতে থাকতো, আমার বাবা তো এই কাজে মনোনিবেশ করতে পারতেন না। 7ই মার্চের বক্তৃতার কথা আপনাদের আমি অনেকবারই বলেছি, যা কত মানুষ আছে এটা ওটা নিয়ে লেখার পর লেখা দিস্তা এসে বলছে আজকেই স্বাধীনতা ঘোষণা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আমার মা শুধু বলেছিলেন যে তুমি সারা জীবন সংগ্রাম করেছ, তুমি জানো তোমাকে কি বলতে হবে, কারো কথা শোনা লাগবে না, তোমার মনে যে কথা আছে তুমি শুধু সেই কথাই বলবে। দর্শক, এবার আমরা মুখোমুখি হব বীর মুক্তিযোদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তের আসাদুজ্জামান খান কামাল স্যারের সঙ্গে। আমরা এই কারণে সংযুক্ত হব, বিশেষ করে আমরা মুক্তিযুদ্ধের কথা বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন, এবং সেই ধারাবাহিকতায় 1971 সালের একটি দুর্লভ ঘটনা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আমাদের সাথে শেয়ার করেছেন। সেটি তার মাকে নিয়ে। বিশেষ করে তিনি যখন মুক্তিযুদ্ধে ছিলেন, তিনি যখন ট্রেনিংয়ে ছিলেন, সেই সময়টিতে আমরা দেখেছি যে আপনার মা প্রতিনিয়তই প্রার্থনা করতো, নামাজ করতো যে সকল মুক্তিযোদ্ধারা যেন ভালো থাকে। মাননীয় মন্ত্রী, আপনি আমাদেরকে বলেছিলেন, সেই কথাটি আবারও আপনার কাছ থেকে একটু শুনবো, যে বিশেষ করে আপনি মুক্তিযুদ্ধ থেকে চলাকালীন সময়ে আপনার মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং সেই সময়ে আপনার মা সারা রাত জেগে আপনাকে পাহারা দিয়েছিলেন। আমার কাছে মনে হয়েছে এই ঘটনাটি অসাধারণ। আমাদের জন্য আবারও যদি সেই ঘটনাটা একটু বলেন মাননীয় মন্ত্রী। আপনি যথার্থই বলেছেন। আমি চলে যাওয়ার পরে আমি যা শুনেছি দেশে, মা খাওয়া দাওয়া ঠিক মতো করতেন না, সবসময়ই আমার কি হবে এইগুলি নিয়ে চিন্তা করতেন। সে একদিন মনে পড়ে, আমি ভারত থেকে মাত্রই ফিরেছি, আমি মার সঙ্গে দেখা করতে গিয়েছি। মা তখন বললেন যে তুমি আজকে আমার সঙ্গে রাতটা থেকে যাও। আমি বললাম আমাকে তো চতুর্দিক দিয়ে খুঁজছে, মানে বাসা সবাই বিপদে পড়বে। বলো না, আমি জাগনা থাকবো, আমি পাহারা দিয়ে থাকবো, তুমি আজকে রাত্রে আমার এখানেই থাকবো। তা আমি যথার্থ মার কথা শুনলাম। আমি আমার যেগুলো অস্ত্র ছিল বিছানার নিচে রেখে ঘুমিয়েছি। দেখলাম মা নামাজ পড়ছেন আর আমার ইসের সামনে, সিথানের সামনেই তিনি নামাজ পড়ছেন আর জেগেই রয়েছেন। ঠিক এই সময় শ্রীনগর, মুন্সিগঞ্জের শ্রীনগর থানা ফল করল। সেখানে আর্মি এবং যারা ছিল ওখানে তারা আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার পরে সেইখানে আমাদের মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিচ্ছিল তারই একজন প্রায় 6-7 জন রাজাকার বাহিনীকে
বেঁধে আমার বাসায় নিয়ে আসছে। বাস ওইখান থেকে বাইরের থেকে চিৎকার করছে, কামাল ভাই, কামাল ভাই। এই সময় মা দেখলাম একটু ঘাবড়িয়ে গিয়েছেন। তিনি আমাকে তাড়াতাড়ি তুলে বললেন, বাবা, তোমার অস্ত্র যেগুলো আছে বের করো, মনে হয় কিছু একটা হচ্ছে। মা তখন বিচলিত হন নাই, তিনি আমাকে আরও সাহস দিলেন যে আমি বললাম, মা আপনি আগে আমাকে দেখতে দেন কে। তারপরে আমি খেয়াল করে দেখলাম আমাদেরই মানুষ আমাকে ডাকছেন। আমি মনে করি তখনকার মারা বোধ হয়, মুক্তিযুদ্ধের মারা বোধ হয় এরকমই ছিলেন, সেই জন্যই আমরা পেরেছি। অসংখ্য ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা। আবারও আসবো আপনার কাছে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা হাফিজুজ্জামান খান কামাল মুক্তিযুদ্ধে সে রাতে তার মা সারা রাত জেগে পাহারা দিয়েছিলেন। অসাধারণ একটি ঘটনা। আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রণব সাহা অপু, আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বভুবন মাঝে তাহার সেই অনুষ্ঠান থেকে, মা দিবসের বিশেষ আয়োজন। আমরা এই পর্যায়ে মুখোমুখি হব এমিরিটাস অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ স্যারের কাছে। স্যার, কোনো প্রশ্ন রাখছি না আপনার কাছে, একেবারে সরাসরি আপনার মায়ের কথা, মা, দেশ মা, এবং এই শব্দগুলো নিয়ে আপনি যখন ভাবেন তখন আপনার কি অনুভূতি জাগে, কি যুক্ত করবেন আবদুল্লাহ স্যার? ধন্যবাদ আপনাকে। মা দিবসের শুরুতেই আমি মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং শুধু আমি না, আমাদের যার সবার তো মা একজন আছে, মা ছাড়া তো আর আমি দুনিয়াতে আসতাম না। প্রতিটা মায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা চলে গেছেন আমাদের ছাড়া, যারা বেঁচে আছেন তাদের জন্য বলি যে তারা যেন ভালো থাকেন, তারা যেন সুস্থ থাকেন, তারা তার সন্তানের প্রতি স্নেহ, মায়া, মহব্বত ভালো যেন চালিয়ে দিচ্ছেন, দিয়েই থাকবেন, নাকি দিতেই থাকবেন। তো একটা কথা শুরুতে আমি বলতে চাচ্ছি, মা দিবস আসলে যদিও একটা দিন পালন করা হয়, আসলে মা দিবস আমাদের প্রত্যেকটা দিনই কি মনে করি মা দিবস। এমন কোনো দিন নাই যেখানে মা দিবস, প্রতিটি মা প্রত্যেকে তার, উনি যেমন ছেলে মেয়ে যেই হোক মায়ের অন্তরে থাকে। আমি মনে করি সন্তান সে যেই হোক, ছেলে হোক মেয়ে হোক, প্রতিটা দিন যেন সে মাকে মনে রাখে, মাকে স্মরণ করে, মায়ের কাছে থাকে, মার ভালো মন্দ দেখে, মার চিকিৎসা ব্যবস্থা, খাওয়া দাওয়া এগুলো যেন নজর রাখে। এটাই আমি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আমি বলতে চাচ্ছি আর কি। তা আমি ব্যক্তিগতভাবে যেমন মনে করি, আমার সবসময় মনে হয় আমি তো কাজে ব্যস্ত থাকি, যখনই ফ্রি থাকি, বসে আছি, মাকে কিন্তু সব সময় মনে পড়ে আমার। এই মার জন্যই তো আমি পৃথিবীতে আজকে আমি বড় হয়েছি। এটা আল্লাহর অশেষ রহমত, মানুষের দয়া। আমি তো অনেক বড় হয়েছি, এটা আমার অহংকার না, কিন্তু আসলে তো হয়ে গেছি আমি। আমি যে পজিশনে আছি, অবশ্যই একটা বদ্ধ পজিশনে, কিন্তু এটা একজনই তো দান, তিনি কিন্তু আমার মা। তিনি যদি আমাকে এই দুনিয়াতে না আনতেন, আমি দুনিয়ার আলো বাতাস স্পর্শ এগুলো যদি না পেতাম, কিন্তু আমি বড় কিছু হতে পারতাম না। তাই আমি মনে করি আমি যতই বড় হই, মায়ের কাছে আমি সেই ছোট্ট কচি খোকা, এটাই কিন্তু মা। এই মা কি থাকবে, উনি বেঁচে নাই, উনি বেঁচে থাকলে ওনার কাছে কিন্তু আমি এরকমই মনে হতো। এবং উনি যখনই আসবেন, যখনই দেখা পাইতাম, যখনই কথা বলতাম, বেঁচে থাকলেও তাই করতাম, ওই পায়ের কাছে যাই বসতাম। উনি চেয়ারে বসুক বা অন্য কোথাও মটকাতে বসুক, যাই না, ওই পায়ের কাছে বসেই মনে হতো আর এই আমার মামার যেজন তাকাই, সত্যি আনন্দে মনটা ভরে যায়। কিন্তু নাই, আমি দুঃখ অনুভব করছি। থাকলে আমি যখন অনেক বড় হয়েছি, আমার অনেক প্রাচুর্য হয়েছে, যে সময়টা আমি তাকে অনেক কিছু দিতে পারতাম, সেই সময়টা কিন্তু উনি আমার মাঝে নাই। আমার কাছে এটাই সবচেয়ে বড় দুঃখ। আমি যতই বড় হই, সবসময় একটা কথা আমি বলি, তা আমার মা যখন আমার মা এবং আমার পিতা দুইজনই, পিতামাতা দুইজনই আমার যে সবচেয়ে বড় বড় কতগুলো অর্জন, তারা কিন্তু এগুলো দেখে যেতে পারলেন না। তারা যদি দেখে যেতেন, আমার মা যদি দেখে যেতেন, গল্প করে বলে বলে বেড়াইতো, এই আমার ছেলে অমুক হয়েছে, আমার ছেলে এত বড়, আমার ছেলে এত বড় ডাক্তার, আমার ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সে এটা হয়ে গেছে। এগুলো বোধহয় মায়ের গর্বের বোধহয় শেষ হতো না, মায়ের অহংকারের বোধহয় শেষ হতো না। আমি সেগুলো কিন্তু এখন গভীরভাবে অনুভব করছি আর কি। স্যার, আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। বিশেষ করে মা দিবস পেয়েই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি, কিন্তু আসলে প্রতিটি দিনই মায়ের, প্রতিটি দিনই আমার কাছে মনে হয় সেই ধারাবাহিকতায় আমরা দেখছি যে এই প্রজন্মের অনেকেই বিশেষ করে শেষ সময়টিতে মায়ের প্রতি, পিতার প্রতি খুব একটা দায়িত্বশীল আচরণ করেন না। সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই তাদের প্রতি পরামর্শ বা কি বলা উচিত, কি বলবেন আব্দুল স্যার, কি যুক্ত করবেন? আসলে তো অনেক স্মৃতি বললে তো অনেক স্মৃতি কাতর হয়ে যায়, এই কথার তো কোনো শেষ নাই।
ছোটবেলায় তো কত অনেক হয়তো আমরা মানে গ্রামে গঞ্জে ছিলাম তো, কষ্ট সৃষ্ট করেই হয়তো মানুষ হয়েছি। মা আমারে তুলে খাওয়াইতো সবসময়, আমি তো হাত দিতে দেখে দেখে রোজ সে খাওয়াইতো, পানিটা তুলে দিত, তার আঁচল দিয়ে একটু ঘামলে ঘামটা মুছে দিত। এবং কোনো এক সময় আমি আবার অসুস্থ হয়ে গেলাম, বেশ বেশ ছটফট করছিলাম, কাতরাচ্ছিলাম, পক্স উঠলো, জ্বর। ওই আমলে গ্রামে কিন্তু এরকম চিকিৎসাও নাই, বাড়িতে অনেক লোক আছে। মা দেখেই যে সন্ধ্যা থেকে যে বসছে আমার শিয়রের পাশে, মাঝে মধ্যে আমি ঘুমাইতাম জায়গা উঠতাম দিয়ে জেগেই আছে। মাঝে মধ্যে ওই পানি তোয়ালে টোয়ালে ভিজে গাটা মুছে দিচ্ছে। জ্বর, চিকিৎসাও তেমন ছিল না। তো একবার দু একবার অনেক রাতে, অনেক রাত গভীর রাত, আমি ঘুমাইছি জেগে উঠছি ঘুমাইছি এরকম করি। যখনই দেখি দেখি শিয়রে বসে রয়েছে, আমি বললাম তুমি একটু ঘুমাও। আমার আমার বুদ্ধি শুদ্ধি মোটামুটি হয়েছে। না, তোমার অসুখ রেখে তোমার জ্বর না ভালো নাই, তোমার এগুলো না হয় পর্যন্ত আমি ঘুমাইতে পারবো না, আমার ঘুম ধরবে না। বাবা, আমার ঘুম কিন্তু আসছে না, আমি ঘুমিয়ে থাকতে পারছি না। আগে তুমি ভালো হও, তোমার মুখে যখন হাসি উঠবে, তুমি যখন সুস্থ উঠবা, তুমি যখন আবার আগের মতো হাঁটবে, খেলবে, বেড়াবে, তখন আমি ঘুমাবো। আমার এখন ঘুমের দরকার নেই, তুমি তুমি ঘুমাও, আমি তোমার পাশে আছি, আর তোমাকে খাওয়া দিচ্ছি, তুমি একটু একটু করে খাবে। এই কিন্তু আমার মা, সবচেয়ে আমার বড় মা। শ্রদ্ধা, সহমর্মিতা, ভালোবাসা, আদর, যত্ন, আপ্যায়ন, মায়ের যত্ন নেওয়া, মায়ের কেয়ার নেওয়া, তার সঙ্গে তার সুখে দুঃখে তার সঙ্গে কথা বলা, যে কোনো অনুষ্ঠানে যে মাকে কাছে রাখা, আশেপাশে রাখা, তাকে এরকম ইভেন যদি কেউ বৃদ্ধাশ্রমেও দিয়ে দেন, কাউকে বাধ্য হয়ে হয়তো বিদেশে থাকে, নিরুপায়, পারেন না সবসময় যে অবহেলায় করে তাও না, হয়তো নিরুপায়, ব্যস্ত, কাজ নাই, কাজকর্মের জন্য ব্যস্ত, সময় দিতে পারেন না, হয়তো বৃদ্ধাশ্রমে তাকে রেখে আসেন, ঠিক আছে, কিন্তু অবশ্যই রেগুলার নিয়মিত তার কাছে যাবেন, তার সঙ্গে দেখা করবেন, তার কথা বলবেন। আপনার যদি ছেলে মেয়ে থাকে না, মা তো তারা তো নাতি নাতনি, উনি কিন্তু মা খুব চায় এদেরকে। আপনার নিয়ে তার সঙ্গে দেখা করবেন যে কোনো অনুষ্ঠানে, আপনি ঈদ বলেন, পূজা পার্বণ বলেন, বা যে পহেলা বৈশাখ বলেন, যে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানে মাকে কেন কোনো সময় যেন ভুললেন না, তাকে দাওয়াত দিবেন, তার সঙ্গে কথা বলবেন, তাকে ছোটখাটো উপহার, উনি যা চায়, উনি তো কিছু চায় না আসলে, নিজে থেকেই দিয়ে দেন, কাপড় চোপড় থেকে যা মনে চায়, খাওয়া দাওয়া, এগুলো একটু খেয়াল রাখবেন। অন্তত যায় যেন খোঁজ নিতে পারেন, এইটুকু যেন কেউ অবহেলা না করেন। কারণ মা হারিয়ে গেলে কোনোদিন দুনিয়ার যেখানেই খুঁজেন তাকে কিন্তু আর ফিরে পাবেন না। এত স্নেহ, এত মায়া মমতা, এত দরদ এই দুনিয়াতে কিন্তু আর, ওই যে একটা গান আছে না, মায়ের এক ফোঁটা দুধের দাম কেউ কিন্তু দিতে পারবে না, সারা দুনিয়া বেচেও কিন্তু এই দুধের দাম হবে না, এক ফোঁটা দুধের দাম। এই কথা যেন কেউ ভুলে না যান, স্মরণ রাখবেন। এবং বিশ্ব মা দিবসে মনে রাখবেন, শুধু আমরা একটা দিনই না, আমি তো মনে করি প্রত্যেকটা দিন মা দিবস, প্রত্যেকটা দিন মা আমাদের মা। এই কথা মনে রেখে আপনার মায়ের প্রতি তার শ্রদ্ধা, তার প্রতি ভালোবাসা, তার সহমর্মিতা যা যা করার, এটা কিন্তু আপনার চালিয়ে যান। এই ব্যাপারে যেন কারো কোনো সামান্য ত্রুটি বিচ্যুতি কার্পণ্য যেন না করেন, এটাই সবার প্রতি আমার অনুরোধ। দর্শক, এই পর্যায়ে আসবো বিশিষ্ট উদ্যোক্তা জনাব আলম আহমেদের সঙ্গে। মা নিয়ে একান্ত নিজস্ব ভাবনা রয়েছে তার, এবং নানা পর্যায়ে মায়েদের নিয়ে অনেক বড় আয়োজন তিনি করেন, এবং নিজের মাকে তিনি যেভাবে ভালোবাসেন, প্রত্যেক মাই তার মাকে ভালোবাসেন, কিন্তু আলম ভাই একটু অসাধারণ, একটু অন্যরকম। আমরা একটু তার কাছ থেকেই শোনার চেষ্টা করব। আলম ভাই, কোনো প্রশ্ন রাখছি না আপনার কাছে, কি যুক্ত করবেন নিজের মা, দেশ মা, মাকে কিভাবে উপলব্ধি করতেন? আমরা কিছুটা জানি, তারপরও আবারও নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার মুখ থেকে শোনা। আলম ভাই, কি যুক্ত করবেন? মার জন্য কোনো দিবস নাই। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্নেহে, মায়ের আদরে, মায়ের লালন পালনে বড় হয়ে ওঠে। যখন বুঝতে পারে যে একটা সন্তান, একটা শিশু যখন বুঝে যে কে মা, কে পিতা, কে দাদা, কে দাদি, নিকট আত্মীয়দেরকে, তখন থেকেই ওই সন্তান সে বুঝে নেয় যে সবচেয়ে পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে মায়ের স্থান। মায়ের প্রতি যে একটা টান, মা ব্যথা পেলে মা, কোনো কিছু প্রয়োজন হলে মা, জ্বর, অসুস্থতার মধ্যে আমরা যে ছোটোবেলায় কান্নাকাটি করেছি, ও মা মা মা, সেটাই। এবং বাচ্চারা যখন বড় হতে থাকে, একটু কিছু হলেই মা বা করে কাঁদতে থাকে।
এটা আল্লাহর বিধান। 3 বেলা যে আমরা নিজের আহার গ্রহণ করেছি, ঠিক তেমনইভাবে মায়ের জন্য 3 বেলাই মায়ের সুখ দুঃখ ভাগ করা উচিত ছিল। যখন মা চলে গেছে তখন বুঝতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝি যে অনেক কম করেছি। মার সাথে সুখ দুঃখ শেয়ার করা, মায়ের পরামর্শ নেওয়া হয়তো নিয়েছি, সেটা আমার বর্তমানে আমার যে ফিলিংস, আমি মনে করি সেটা কম হয়েছে। তো এই উপলব্ধিটা যখন পৃথিবী ছেড়ে মা চলে গেছেন তখন বুঝতে পেরেছি। জীবদ্দশায় বুঝেছি, কিন্তু যাওয়ার পরে যে বুঝার যে অনুভূতি হয়েছে, যে জ্ঞান হয়েছে, সেটা আগে যদি হতো তাহলে মার জন্য আরও করতাম। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল 9 প্রণব সাহা অপু মা দিবসের বিশেষ আয়োজন বিশ্বভুবন মাঝে তাহার থেকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিরতির আগে যে জায়গাটিতে ছিলাম, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আলম আহমেদ কথা বলছিলেন, আবারও আলম আহমেদের মুখোমুখি হব। আলম আহমেদ যে কথা বলছিলাম যে দায়িত্বশীলতার জায়গা একটা বড় জিনিস, আমাদের মতো এই বড় দেশে মায়ের প্রতি শেষ মুহূর্তে দায়িত্বশীলতার যেন আমাদের থাকে। বারবার পুরো অনুষ্ঠান জুড়ে এই কথাগুলো আমি প্রচার করতে চাইছি, বলতে চাইছি, আমরা যেন সহমর্মিতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ দিয়ে যেন আমাদের মাকে জড়িয়ে রাখি, সেটি একটি দিক। এবং সেই দায়িত্ববোধের জায়গা থেকে এই প্রজন্মের সন্তানদের উদ্দেশ্যে নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে। আলম ভাই, কি যুক্ত করবেন? একটা শিশু, একটা সন্তান যেদিন থেকে মাকে বুঝতে পারে, তার জন্যে সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তই মা দিবস। মায়ের কোনো স্পেশাল দিবস হওয়া আমি মনে করি না যেটা খুবই গুরুত্ব কিছু। মায়ের জন্য সবসময় দিবস, প্রতি ঘন্টায় দিবস, প্রতি মুহূর্তে দিবস। কারণ মা ছাড়া সন্তান পৃথিবীতে আসেনি, আসতে পারবে না। আমাদের যেমন আমরা প্রতিদিন ঘুমাই, আমরা কিন্তু ঘুমের থেকে উঠেই প্রথম সৃষ্টিকর্তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত যে আজকে আমি ঘুম থেকে উঠতে পেরেছি, আমি আবার পুনর্জীবন পেয়েছি। এবং রাত্রে শোয়ার আগে আমি মনে করি পিতামাতাকে স্মরণ করা উচিত যে এই পিতামাতার কারণে আমি পৃথিবীতে আসতে পেরেছি। তাই পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি এমনিতেই হয়, রক্তের মধ্যেই আসে মানুষের। তারপরে আমি বলবো স্পেশালভাবে যেন মা, পিতা, মুরব্বী, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি সকলকে মায়ের মতোই দেখা উচিত। কারণ মার কাছে গেলেই মা উপদেশ দিব যে মুরব্বীদেরকে মেনে চলবা, মুরব্বীদের কথা শুনবা। সে শিক্ষকটা তো মাই, কোনটা ভালো কোনটা মন্দ সে তো মা বাবার এই শিক্ষা দেওয়া। তো মা বাবা তো সবচেয়ে বড় শিক্ষক। তো সে শিক্ষক পাশাপাশি জন্মদাতা পিতামাতা। তাই আমি মা দিবসে প্রত্যেককে, সারা বাংলাদেশের মানুষকে বলবো যে মায়ের তুলনা নাই। আপনারা যাদের মা আছে, যাদের মা নেই, তারা প্রত্যেকে, যাদের মা নেই, মায়ের জন্যে সর্বক্ষণ মা যেন সর্বশ্রেষ্ঠ স্থান পায় পরকালে, সেটা দোয়া করবে, যেন বেহেশত পায় সেটা করবে। আর যাদের আছে, আমি মনে করি প্রচুর সময় আমরা বিভিন্নভাবে ব্যয় করি, একটু সময় মায়ের পাশে ব্যয় করাটা অনেক অনেক মঙ্গল হবে। অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে, আবারও কথা বলবো আপনার সঙ্গে। দর্শক, কথা বলছিলেন আলম আহমেদ, এবং আমরা কথা সাহিত্যিক আমাদের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন এই মুহূর্তে, বিশেষ করে নাইমুদ্দিন জাহাঙ্গীর। একই বিষয়, বিশেষ করে এই দায়িত্বশীলতার জায়গাগুলো, যে আমরা দেখি যে মা বাবা কত কষ্ট করে সন্তানদেরকে বিদেশে পড়তে পাঠান, কিন্তু তারা ফিরে আর আসেন না। শেষ বয়সটি কত দুঃখে এই মা বাবাদের কাটে, সেটি আমরা খুব বেশি হয়তো খোঁজ খবর করার চেষ্টা করি না, মাঝে মাঝে খবরে প্রকাশ করি। কিন্তু সেই ধারাবাহিকতায় দায়িত্বশীলতা নিয়ে আরও কিছু আপনার কাছ থেকে জানতে চাইব, শুনতে চাইব। কি যুক্ত করবেন নাইমুদ্দিন জাহাঙ্গীর? যারা এই প্রজন্মের সন্তান, যারা আমাদের এই ভোগবাদী সমাজ কিংবা ভোগবাদের চিন্তায় অথবা কর্মসংস্থান কিংবা পড়ালেখা বিদ্যা অর্জনের জন্য মাতৃভূমি ছেড়ে বাইরে চলে যেতে চায়, মায়ের কাছ থেকে দূরে সরে থাকে,
এমনকি গ্রামের সন্তান শহরে এসে আর মায়ের খোঁজখবর রাখে না। তাদের জন্য আমার কিছুটা মায়া হয় এবং কিছুটা করুণা হয়। তারা জানে না যে মা তাদের জন্য কতখানি ত্যাগ স্বীকার করে এবং মা তাদের কাছে কি। মায়ের মূল্য কেবল মা হলে বুঝতে পারে সম্ভবত, মা হওয়ার আগে কিংবা পিতা হওয়ার আগে পিতার মূল্যও বুঝতে পারে না। আজকে আমি বলবো যে যারা মায়ের এই আকুতিটাকে বুকের ভিতর ধারণ করে না, যে মা যখন আমাকে বলতেন যে তোর কি পেট পড়ে না বাবা আমার জন্য, এই কথাটা মা হয়তো মুখ দিয়ে বলবে না, কিন্তু মা অনুভব করছে। সন্তানদের উচিত, সন্তানদের দরকার এই মায়ের যে অনুভূতিটা সেটা নিজের মতো করে ধারণ করা এবং মাকে কিভাবে সুখী রাখা যায়। মা চিরকাল থাকে না কারো এবং চিরকাল কেউ বেঁচে থাকে না। যতদিন বেঁচে থাকেন মা, সেই মা যেন সন্তানের ভালোবাসা নিয়ে বেঁচে থাকেন, তার সুখে দুঃখে তার কষ্টে তিনি যেন আমাদের এই আদর সোহাগটুকু পান, আমাদের শ্রদ্ধাটুকু পান। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি যেন হয়। আমার নতুন প্রজন্মের কাছে এই আবেদনটুকু থাকলো। আর একই সঙ্গে মা যেমন করে আমাদেরকে বড় করেছেন, সেই দুঃখের রাতে প্রদীপ হয়ে আমার পাশে বসেছিলেন, তেমনি যেন আমরা মায়ের পাশে সন্তান হিসাবে প্রদীপ জ্বালিয়ে বসে থাকি তার সুখের জন্য। তার যে প্রবীণ সময়টা, সেই প্রবীণ সময়টাকে আমাদের কাছে যেন আনন্দময় হয়, তিনি যেন দুঃখ না পান, তার মনে যেন কোনো কষ্ট না থাকে, এইটুকু আমি তাদের কাছে চাইতেই পারি। আজকে আমি পিতা হয়েছি, আমার স্ত্রী মা হয়েছেন, আমি দেখছি যে আমার স্ত্রী আমাদের সন্তানদের জন্য কি করছে, অথচ তারা বুঝছে না তাদের মা তাদের জন্য কি করছে এবং কতখানি উৎকণ্ঠায় থাকে তাদের উন্নতির জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের মানে সামনের দিনগুলো যাতে দুঃখ ভারাক্রান্ত না হয়, তাদের সাফল্য দেখার জন্য তিনি কতখানি স্বপ্ন দেখেন। আমি প্রত্যেকটা মায়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা তাদের সন্তানের কল্যাণের জন্য এইভাবে নিবেদিত থাকেন। আর প্রত্যেকটা সন্তানকেই স্নেহ এবং আদর জানাচ্ছি যারা তাদের মায়েদেরকে শ্রদ্ধা করতে শিখেছে, শ্রদ্ধা কী জিনিস বুঝেছে এবং মায়ের মর্যাদা দিতে শিখেছে। আমি মনে হয় যে এই কথাগুলো বলেই আজকের এই মা দিবসের এই কথা শেষ করতে পারি। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল 9 বিশেষ আয়োজন বিশ্বভুবন মাঝে তাহার ন্যায়িক তুলনা। দর্শক, এই পর্যায়ে আমরা যুক্ত হব জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া স্যারের সঙ্গে। স্যার, কৃতজ্ঞতা। মা নিয়ে তো আপনি কথা বলবেন, সেটি আমাদের জন্য অত্যন্ত ভালো লাগার একটি দিক। আমি কোনো প্রশ্ন রাখতে চাই না, কারণ মা বিশ্বভুবন মাঝে তাহার নেই তুলনা। আমাদের এবারের কনসেপ্ট এটি এবং এই ধারাবাহিকতায় অনেক কিছু যুক্ত করার আছে এবং কোনো প্রশ্নই রাখতে চাই না আপনার কাছে। প্রশ্ন না করলে কত সুন্দর কথা আপনি বলেন, সেটাও এক ধরনের দেখার ব্যাপার থাকে। স্যার, কি যুক্ত করবেন? মা যে কি জিনিস, যাদের মা নাই তারা বুঝতে পারে। আমার মা এখনো জীবিত আছে আল্লাহর রহমতে, এবং তার বয়স 84 সম্পন্ন হয়ে 85 বছর বয়স চলছে। উনি সবসময়ই বলতেন যে আমি অর্থ কষ্ট কি সেটা বুঝি এবং আমার সংসার চালনায় সেটা আমি দেখেছি। কাজেই আমরা যদি কাউকে সহায়তা করতে পারি সেটা তাদের খুব কাজে দেয়। পদ্মা সেতু ষড়যন্ত্র মামলায় অনেকেই দেশের জানে যে আমাকে জেলে যেতে হয়েছিল। আমার আম্মা কিন্তু অন্য সাধারণ 10টা মায়ের মতো তখন ডাক ছেড়ে চিৎকার করে নাই। আমার আম্মা আমার স্ত্রীকে বুঝিয়েছে এবং একদিন থানায় এসে আমার সাথে দেখা করে আমাকেও বুঝিয়েছে এবং তিনি আমাকে বলেছেন যে তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তোমাকে রহমত করবে এবং তোমার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিবে। অবশ্য সেই সময় আমার ছিলেন, তিনি ওই একই রকমের দোয়া করেছিলেন। তো আমি জেলে যাওয়ার পরে প্রায়ই জিজ্ঞেস করতাম, সেখান থেকে তো আর কথা বলা যেত না, আমার আম্মাকে দেখতে ইচ্ছা করতো, প্রায়ই জিজ্ঞেস করতাম। আমার আব্বা তখন অসুস্থ ছিল, আমি শুধু আমার
যারা নিকটজন আমার কাছে দেখা করতে যেত, তাদেরকে আমি বলতাম যে তোমরা শুধু দোয়া করো আমি যেন আমার আব্বা আম্মাকে জীবিত গিয়ে, মানে জেল থেকে গিয়ে দেখতে পাই। আমার মায়ের কথা যদি বলতে হয়, তাহলে আমি এটা বলতে পারি যে আমাদের সকল ভাই বোনের এবং আমাদের সংসারের উন্নতির মূলে তার যে প্রচেষ্টা, তার অনুপ্রেরণা এবং একই সাথে তার দোয়া। তিনি সর্বশেষ আমাকে বলেছিলেন, আমার সাথে যখন দেখা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তিনি বলেছেন যে তুমি কখনো কোনো চিন্তা করবে না, আহ প্রধানমন্ত্রী তোমাকে দেখবেন। তো এই যে ওনার একটা দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসটা জন্মেছে ওই পদ্মা সেতুর যে ষড়যন্ত্র, এর পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার যে যোগাযোগটি হয়েছে, তিনিও আমার প্রতি সদয়, আমিও ওই পরিবারের প্রতি আস্থাশীল এবং লয়াল, সেই বিষয়টা উনি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বারবার বলছি, আমরা শেষ করব আবদুল্লাহ স্যারের কথা দিয়ে, কিন্তু তার আগে আমরা একটু শুনবো আমাদের সঙ্গে আলম আহমেদ রয়েছেন। আলম ভাই, শেষ কথায় কি যুক্ত করবেন? মা এমন এক শব্দ দেখবেন, পিতা এবং মাতা না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, এটা আর কেউ করবে না। এটা যত কথাই আপনি বলেন না কেন, মানে এখন যে উপলব্ধি, এই উপলব্ধিটা জীবদ্দশায় থাকলে আরও করতাম। যত করতাম ততই আমার আরও বেশি উন্নতি হতো, এটা আমার মানে বিশ্বাস। মা ব্যাপারে তো সৃষ্টিকর্তার থেকে আমরা পেয়েছি, এবং আমাদের প্রিয় নবী বলেছেন ধর্মীয়ভাবে, মায়ের ব্যাপারে বলেছেন 3 বার মা মা মা। বাবার ব্যাপারে বলেছেন বাবা 1 বার। সেই মায়ের কোনো তুলনা হবে না। মা মা, দুঃখ পেলে মা, সুখেও মা, সব জায়গায় মা। মা আমার মা। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করব। শেষ কথায় আবদুল্লাহ স্যারের কাছ থেকে শুনবো। স্যার, আবারও সেই দায়িত্বশীলতার কথা, সহমর্মিতার কথা কি যুক্ত করবেন? আবদুল্লাহ স্যার। জীবনের সবচেয়ে বড় শ্রমজীবী কিন্তু মা, যার কর্মবিরতি নাই, মজুরি নাই, দাবি নাই, সত্য নাই, স্বার্থ নাই, কিন্তু শুধু শ্রম দিয়েই যাচ্ছেন সন্তানের কাছে। তিনিই হলেন মা। সত্যি মা, ওইরকম একজন মার কথাই আমি গভীরভাবে আজও আবারও স্মরণ করছি। এবং আপনার কথার সুর ধরে আবার আমার বলতে ইচ্ছে করছে, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। তিনি মা মাই, তিনি একা একক, তার কোনো অগ্রিম নাই, পশ্চিম নাই, তিনিই হলেন আমাদের মা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, মা দিবসের বিশেষ আয়োজন এই ছিল আমাদের আজকের, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ দিবস মানেই চ্যানেল 9। আমরা চেষ্টা করি এই দায়িত্বশীলতার জায়গাগুলো থেকে ভালো সামাজিকভাবে বেড়ে ওঠার একটা বড় চর্চা, পরিবারের সবাইকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবারও দেখা হবে আমাদের অন্য নিয়মিত আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি। তার মায়া